সঙ্গীতা তার বৃদ্ধা শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী রাজেশের সঙ্গে মালতীপুর গ্রামে বাস করে। আর রাজেশ তাদের গ্রামেরই এক বড় দুধের দোকানে কাজ করে। প্রত্যেকদিন সকালবেলা রাজেশ সেই দুধের দোকান থেকে দুধ নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে দিয়ে আসে। আর সেই কাজের বিনিময়ে রাজেশ দুধের দোকান থেকে মাস মাহিনা পেয়ে থাকে। আর এভাবেই রাজেশ এবং তার পরিবার বেশ হাসি খুশি দিন কাটায়। কিন্তু একদিন সকালবেলা রাজেশ যখন সাইকেলে করে দুধ নিয়ে বাড়িতে দিতে যায়, তখনই হঠাৎ করে এক গর্তের মধ্যে তার সাইকেলের চাকা ঢুকে যায়, যার ফলে রাকেশ পড়ে গিয়ে তার একটা পায়ের হাড় ভেঙে যায়। মা, এবার কি হবে বলো তো? 2 দিন তো হয়ে গেল, আমি তো উঠে বসতেই পারলাম না। আবার ডাক্তার বলেছে কমপক্ষে 3 মাস আমাকে বেড রেস্ট করতে হবে। কিন্তু এরকম ভাবে আমি আমার কাজটা তো হারিয়ে ফেলবো। আর মদনদা আমাকে ফোন করেছিল, মদনদা বলেছে গ্রামের বাড়িতে বাড়িতে দুধ পৌঁছাতে, তা না হলে সবাই অভিযোগ করছে। আর যেহেতু আমি একাই মদনদার দোকানে কাজ করি, তাই আমি কাজে না গেলে মদনদার দুধ বিক্রি হবে না। বাধ্য হয়ে মদনদাকে অন্য কাউকে কাজে রাখতে হবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার হয়ে এই 3 মাস আমি দুধ বিক্রি করতে যাব। আর ডাক্তারবাবু বলেছে এই 3 মাসের মধ্যে তুমি বিছানা থেকে নামার কথা একদম ভাববে না। আর আমি তো বেশ ভালোই সাইকেল চালাতে পারি, তাই কালকে থেকে তোমার হয়ে আমি মদনদার দোকান থেকে দুধ নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে দিয়ে আসবো। সঙ্গীতার মুখে এমন কথা শুনি তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই ভীষণ অবাক হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি আমাদের সঙ্গে ইয়ার্কি করছো? তুমি বাড়ির বউ হয়ে এখন পাড়ার মধ্যে দুধ বিক্রি করতে যাবে? তুমি জানো না আমাদের গ্রামের মেয়েরা বউরা কেউ বাইরে ইনকাম করতে যায় না? আমাদের গ্রামের একটা নিয়ম আছে, বাড়ির মেয়েদের বউদের সবসময় বাড়ির মধ্যেই থাকতে হয়। আর তুমি সেই জায়গায় নির্লজ্জদের মতো বাইরে দুধ বিক্রি করতে যাবে বলছো? দেখুন মা, এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে। আমাদের গ্রামের মেয়েরা বউরা হয়তো বাইরে ইনকাম করতে যায় না, কিন্তু আপনি যদি অন্য কোনো জায়গায় কিংবা শহরের দিকে যান, সেখানে গিয়ে দেখবেন ছেলে মেয়ে সবাই কিন্তু সমানভাবে টাকা উপার্জন করছে। আর আমি সৎ পথে টাকা উপার্জন করবো, এতে লজ্জার কি আছে? আমার স্বামী অসুস্থ, তাই আমি আমার স্বামীর কাজে সাহায্য করতে চাই। আর একজন স্ত্রী হিসেবে আমার এটা কর্তব্য। তাছাড়া আপনার ছেলে চিকিৎসার জন্য এখন কিন্তু অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আপনি কোথায় পাবেন বলুন তো? সঙ্গীতা এভাবেই তার শাশুড়ি মাকে বোঝালে শেষ পর্যন্ত কমলা দেবী তার বৌমাকে বাড়ির বাইরে বেরিয়ে দুধ বিক্রি করতে যাওয়ার অনুমতি দেয়, যার ফলে সঙ্গীতা খুবই খুশি হয়। আর পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে মদনদার দুধের দোকানে গিয়ে পৌঁছায়। আর সঙ্গীতাকে রাজেশের বদলে কাজে যেতে দেখে মদনদা খুবই অবাক হয়। মদনদা, আমি রাজেশের বউ সঙ্গীতা। আসলে আমার স্বামীর খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরো 3 মাস বিছানা থেকে উঠতেই পারবে না, তাই এই 3 মাস আমি আমার স্বামীর হয়ে আপনার দোকানে কাজ করব। আপনার কাজে কোনো সমস্যা হবে না। আপনি শুধু কোন কোন বাড়িতে আমাকে দুধ দিতে হবে আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন। কি, তুমি এখন রাজেশের হয়ে গ্রামে গ্রামে দুধ বিক্রি করতে যাবে? তুমি হয়তো জানো না, রাজেশ সাইকেল চালিয়ে অনেক দূরে দূরে দুধ দিতে চাই। আর তুমি একজন মেয়ে হয়ে সাইকেল চালিয়ে বেশি দূরে যেতেও পারবে না। আর তোমাকে প্রত্যেকদিন এক জায়গায় নয়, কমপক্ষে 70-80টা বাড়িতে দুধ দিতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ মদনদা, আমি নিশ্চয়ই পারবো। প্রথম 2-1 দিন হয়তো একটু আমার কাজে দেরি হতে পারে, কিন্তু আশা করছি আমি আমার স্বামীর মতোই সমস্ত কিছু সামলে নিতে পারবো। ঠিক আছে, তুমি দুধ বিক্রি করো কিংবা তোমার স্বামী বিক্রি করুক, তাতে আমার কিছু যায় আসে না। শুধু প্রত্যেকদিন আমার দুধ বিক্রি হওয়া চাই। আর তুমি যদি দুধ ফিরিয়ে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার মাহিনা কাটা যাবে বলে দিলাম। এই বলে মদন সঙ্গীতাকে কোথায় কোথায় যেতে হবে এবং কোন কোন বাড়িতে দুধ পৌঁছে দিতে হবে সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয়। আর সঙ্গীতাও তার মতো কাজে লেগে পড়ে। কিন্তু সঙ্গীতা যখন সাইকেলে করে বিভিন্ন বাড়িতে দুধ দিতে যায়, তখন তাকে দেখে সেই এলাকার লোকজন ভীষণ অবাক হয়। আর বিশেষ করে এরকম একজন বিবাহিত মহিলাকে দুধ বিক্রি করতে দেখে পাড়ার মহিলারা নিজেদের মধ্যে সমালোচনা করতে শুরু করে দেয়। এই, তুমি না কমলার বৌমা, এখন কি তুমি তোমার বরের হয়ে দুধ বিক্রি করবে? এ মা, তোমার লজ্জা করছে না? তুমি একজন মেয়ে হয়ে এরকম পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করছো? ছি 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 ছি, কি দিনকাল পড়লো রে বাবা। লজ্জার কি আছে কাকিমা? আমি তো চুরি করছি না, আমি আমার স্বামীর কাজে সাহায্য করছি। আর আমার স্বামী যেহেতু অসুস্থ, তাই ও 3 মাস কোনো কাজ করতে পারবে না, তাই আমি আমার স্বামীর হয়ে দুধ বিক্রি করতে এসেছি। আর আমি সৎ পথে খেটে টাকা উপার্জন করছি, এতে আমার তো কোনো লজ্জা নেই। লজ্জা নেই মানে? তোমাকে দেখে আমাদের পাড়ার বউরা তো খারাপ হবে। আমাদের গ্রামের মেয়েরা বউরা বাড়ির বাইরে বেরোয় না, কিন্তু তুমি যদি এরকম সাইকেলে করে সারা গ্রামের মধ্যে চড়ে চড়ে বেড়াও, তাহলে আমরা আমাদের বাড়ির মেয়েদের বউদেরকে কিভাবে বাড়ির মধ্যে আটকে রাখবো? যাক, আমাকে দেখে যদি অন্য কোনো মেয়ে কিংবা বউ নিজের পায়ে দাঁড়াতে চাই বা নিজে টাকা উপার্জন করতে চাই, তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।
আর মেয়েদেরকে সবসময় বাড়ির মধ্যে আটকে রাখবেন না, ওদেরকে স্বাধীনতা দিন, কারণ মেয়েরা চাইলেই কিন্তু ছেলেদের মতো অর্থ উপার্জন করতে পারে। আর এই সমাজে মেয়েদেরও মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। সঙ্গীতার মুখে এমন কথা শুনি রুচিকা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এই নিন আপনার 1.5 লিটার দুধ, আর হ্যাঁ টাকাটা কিন্তু ঠিক করে গুনে দেখুন, এতে 10 টাকা কম আছে। আমাকে মদনদার দোকানে গিয়ে হিসাব দিতে হবে। আর হ্যাঁ, আমার মনে হয় আপনি যদি বাড়িতে বসে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন তাহলে কাজের কাজ হবে, কারণ খালি মাথাতে সবসময় কিন্তু শয়তান বাসা বাঁধে। আর আপনি যদি নিজেকে কাজে ব্যস্ত রাখেন তাহলে আপনি এভাবে পরচর্চা পরনিন্দা করার সময় পাবেন না। সঙ্গীতার মুখে এরকম কথা শুনে রুচিকা দেবী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। আর সে ইচ্ছা করেই সঙ্গীতাকে 10 টাকা কম দিয়েছিল। সে ভেবেছিল সঙ্গীতা হয়তো ঠিকমতো টাকা না গুনেই সেই টাকা নিয়ে চলে যাবে, কিন্তু সঙ্গীতা তার কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করে না। সে খুবই মন দিয়ে কম সময়ের মধ্যেই তার সমস্ত কাজ সম্পন্ন করে। আর যা দেখে মদন দা খুবই অবাক হয়ে বলে, আরে বাহ সঙ্গীতা, তুমি তো দেখছি রাজেশের থেকে অনেক কম সময়ে সব কাজ মিটিয়ে ফেলেছো। প্রত্যেকদিন 70-80টা বাড়িতে দুধ ডেলিভারি করতে রাজেশের কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু তুমি তো মাত্র 3 ঘন্টাতে সমস্ত দুধ বিক্রি করে ফেলেছো। সাব্বাস, সত্যি তোমাকে দেখে বুঝতে পারলাম মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর এরই মধ্যে সঙ্গীতা যখন প্রত্যেকদিন রুচিকা দেবীর বাড়িতে দুধ দিতে যায় তখনই সঙ্গীতাকে দেখে তার ভীষণ রাগ হয়, কিন্তু সে চাইলেও সঙ্গীতাকে কটু কথা শোনাতে পারে না। আর একদিন সঙ্গীতাকে মদনদা বলে, সঙ্গীতা, তুমি আমার বোনের মতো, তাই আমি তোমাকে আরো একটা কাজ দিতে চাই। আসলে আমি একাই আমার দোকানে ঘি তৈরি করি, কিন্তু এখন অনেক বিয়ের অর্ডার আসছে বলে আমার একার পক্ষে এত ঘি বানানো সম্ভব হচ্ছে না। আর প্রত্যেকদিন কম সময়ের মধ্যে তোমার কাজও মিটিয়ে ফেলছো, তাই তুমি যদি এক্সট্রা সময়টা ঘি তৈরি করার কাজে দিতে পারো তাহলে তুমি আরো এক্সট্রা টাকা ইনকাম করতে পারবে। তবে আমি তোমাকে জোর করছি না, তুমি চাইলে কাজটা করতে পারো। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। আরে মদন দা, আপনি তো আমার অনেক বড় উপকার করলেন। আসলে আমারও এই সময়টাতে টাকার খুব দরকার। আমি আমার স্বামীকে শহরে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে চাই, কিন্তু শহরে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আর আমি কিছুদিন ধরেই ভাবছিলাম আমার আরো কিছু কাজ করা দরকার। আমি রাজি আছি, আপনি যদি বলেন আমি আজ থেকেই ঘি তৈরির কাজ করতে পারি, আর আমি খুব ভালো মতো ঘিও বানাতে পারি। ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকেই কাজে লেগে পড়ো। সত্যি আজকাল তোমার মতো পরিশ্রমী মেয়ে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তুমি তোমার পরিবারের জন্য কত কিছু করছো জানো। তোমার মতো আমার একটা বোনও ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার বোন মারা যায়। আর তোমাকে দেখলে আমার নিজের বোনের কথা মনে পড়ে যায়। শুনে খুব খারাপ লাগলো মদন দা, কিন্তু তুমি চাইলে আমাকে নিজের বোন ভাবতে পারো। আর আমারও কিন্তু কোনো দাদা নেই, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে তোমার দোকানে এক্সট্রা কাজ দেওয়ার জন্য। এমন সময় সেখানে রুচিকা দেবী আসে। আর সে যখন সঙ্গীতা এবং মদনকে একে অপরের সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে তখনই তার মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। সেদিন আমাকে খুব অপমান করেছিল, আর আজকে সেই অপমানের প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করার পর মদনের দোকানে বসে আড্ডা দেওয়া হচ্ছে। সব বুঝতে পারছি আমি, এই ধরনের নির্লজ্জ মেয়েদের জন্যই আমাদের সমাজটার আজকে এই অবস্থা হয়েছে। এই বলে রুচিকা দেবী সেখান থেকে চলে যায়। আর তাদের গ্রামের বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে সে সঙ্গীতার নামে আজে বাজে কথা বলতে শুরু করে। আরে তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম সঙ্গীতা একবার বাড়ির বাইরে বেরিয়েছে মানে ও নিশ্চয়ই বিগড়ে যাবে। দেখো না, মদনের দোকানে কাজ করছে, আর এখন মদনের সঙ্গে চক্কর চালাচ্ছে। স্বামী অসুস্থ, বিছানায় পড়ে আছে, তো টাকা পয়সা বেশি রোজগার করতে হলে দোকানের মালিককে তো হাত করতেই হবে। এভাবেই রুচিকা দেবী সারা গ্রামের মধ্যে সঙ্গীতার নামে বাজে কথা রটিয়ে দেয়। কিন্তু এখানে সে থেমে থাকে না। সে সঙ্গীতা শাশুড়ি মায়ের কাছে গিয়েও তার নামে নিন্দা করতে শুরু করে। খুব ভুল করেছো বৌদি, খুব ভুল করেছো তোমার বৌমাকে বাড়ির বাইরে বের করে। এই জন্যই বাড়ির বউদের এত বেশি স্বাধীনতা দিতে নেই। তোমার বৌমাটা একেবারে হাতছাড়া হয়ে গেছে। দেখবে 2 দিন পর তোমার ওই পা ভাঙা ছেলেটাকে ছেড়ে দেবে। ইস, আমার তো বলতেই লজ্জা করছে। আরে কি সব উল্টো পাল্টা কথা বলছো? তুমি কি বলতে চাইছো সরাসরি বলো। কি করেছে আমার বৌমা? কি করেছে মানে? তোমার বৌমার মতো নির্লজ্জ মেয়ে আমি আগে কখনো দেখিনি। মদনের দোকানে ওকে কাজ করতে পাঠিয়েছো। পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করছিল, এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু দুধ বিক্রি করার পর তোমার বৌমা মদনের দোকানে 2-3 ঘন্টা কি করে সেটা কি কখনো জানার চেষ্টা করেছো? ইস, কি লজ্জা, কি লজ্জা। তোমার বৌমা ওই দুধের দোকানদারের সঙ্গে চক্কর চালাচ্ছে গো। এমন কথা শুনে কমলা দেবী একেবারে আকাশ থেকে পড়ে।
না, আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারবো না। আমার বৌমা কিছুতেই এরকম কাজ করতে পারে না। আমি আমার বৌমাকে খুব ভালো করে চিনি। আর তুমি আস্তে কথা বলো, আমার অসুস্থ ছেলে কিন্তু তোমার কথা শুনলে কষ্ট পাবে। আমি তো জানতাম তুমি কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারবে না। আসলে এতে তোমার কোনো দোষ নেই। তোমার বৌমা তো তোমাদেরকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে রেখেছে। এক কাজ করো, কালকে তুমি আমার সঙ্গে যাবে। আমরা দুজনে মিলে তোমার বৌমাকে পিছু করব। তাহলেই তুমি কালকে প্রমাণ পেয়ে যাবে। এই শুনে কমলা দেবী রাজি হয়ে যায়। আর পরের দিন সঙ্গীতা যখন দুধ বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরোয়, তখনই কমলা দেবী রুচিকা দেবীর কাছে যায়। আর তারা দুজনে মিলে সঙ্গীতার পিছু করতে শুরু করে দেয়। আর তারা দেখে যে সঙ্গীতা প্রথমে কয়েকটা বাড়িতে দুধ দেওয়ার পর তাদের গ্রামেরই এক ভাঙাচোরা ছোট্ট বাড়ির দিকে যায়। বাবলু, তাড়াতাড়ি দুধের গ্লাস নিয়ে চলে আয় বাবা, আজকে কিন্তু অনেক কাজের চাপ আছে, একদম সময় নেই হাতে। দিদি, তুমি প্রত্যেকদিন আমার ছেলেকে ফ্রিতে দুধ দিয়ে যাচ্ছ। আর আমি জানি তুমি আমার ছেলেকে যে দুধ দিচ্ছ সেই দুধ কিন্তু তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর তুমি এত কষ্ট করে টাকা রোজগার করছো, তারপরও আমার ছেলেকে ফ্রিতে দুধ দেওয়ার কি দরকার বলো তো? কি দরকার মানে? খুব দরকার যে। আমি জানি তুই লোকের বাড়িতে কাজ করে তোর ছেলেকে পড়াশোনা শেখাচ্ছিস। তোর স্বামী মারা যাওয়ার পর তুই একা হয়ে গেছিস। আর তুই যেহেতু লোকের বাড়িতে কাজ করতে যাস, তাই এই গ্রামের লোকজন তোকে ভালো চোখে দেখে না। কিন্তু আমি একজন মেয়ে হয়ে তোর দুঃখ খুব ভালো মতোই বুঝতে পারি। আর তোর ছেলেকে যদি প্রত্যেকদিন এক গ্লাস করে দুধ খাওয়ানো যায়, তাহলেই তো তোর ছেলের বুদ্ধি অনেক বাড়বে। আর তোর ছেলে আরো ভালো করে পড়াশোনা করতে পারবে। কি বাবলু, পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে তো? সত্যি দিদি, তোমার মতো এত ভালো মানুষ আমাদের গ্রামে আর কেউ নেই। জানি না এই গ্রামের মেয়েরা টাকা উপার্জন করতে বেরোলে তাদেরকে কেন এত খারাপ নজরে দেখা হয়। এরকম দৃশ্য দেখে সঙ্গীতার শাশুড়ি মেয়ে এবং রুচিকা দেবী দুজনেই অবাক হয়। আর কিছুক্ষণ পর সমস্ত বাড়িতে দুধ দেওয়া হয়ে গেলে সঙ্গীতা মদনদার দোকানে চলে যায়। না না দাদা, রেস্ট করলে চলবে না। আর আমি ক্লান্ত নই, আমি একদম ঠিক আছি। আজকে কিন্তু তুমি আমাকে কিছু টাকা দিও, কারণ আমার স্বামীর ওষুধ শেষ হয়ে গেছে। ডাক্তার এখন যে ওষুধগুলো লিখেছে ওই ওষুধগুলোর দাম অনেক বেশি। আর আজকে রাজেশের জন্য ওষুধ কিনতে হবে, তার সাথে রাত্রিবেলা আমার শাশুড়ি মায়ের জন্য পোলাও আর চিকেন কষা রান্না করতে হবে। কদিন ধরে আমার শাশুড়ি মা পোলাও খাওয়ার জন্য আমার কাছে আবদার করছে। বেচারি এই বয়সে বাড়ির সমস্ত কাজকর্ম করে জানো। আমি তো সকাল হলেই কাজে বেরিয়ে যাই, আর আমার শাশুড়ি মা বাড়ির সব কাজ করে, আমার অসুস্থ স্বামীর দেখাশোনাও করে। এরকম শাশুড়ি মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সঙ্গীতার মুখে এমন কথা শুনি কমলা দেবীর চোখে জল চলে আসে। আর সে খুব ভালো করেই বুঝতে পারে রুচিকা দেবী সঙ্গীতার নামে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলেছে। আর এমন সময় রুচিকা দেবী লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পায় না। বাজে মহিলা কোথাকার, তোর জন্য আমি আমার সোনার টুকরো বৌমার ওপর সন্দেহ করেছি। আমি আমার বৌমাকে নিয়ে খুবই গর্বিত। তোর মতো মানসিকতার মহিলাদের জন্যই আজকে আমাদের গ্রাম এতটা পিছিয়ে। তোর মতো বেয়াদব শাশুড়িমা যেন কারোর কপালে না জোটে। আর উপরওয়ালা যেন এরকম বৌমা সবার ঘরে ঘরে দেয়।